আই হেট পলিটিক্স বলতো দে আর নট হেটিং পলিটিক্স, দে আর হেটিং আওয়ামী লীগ, ফ্যাসিজম অ্যান্ড শেখ হাসিনা। আমি নওরিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি, আমাকে কুপিয়ে পরীক্ষার হল থেকে বের করা হয়েছে, এরকম নওরিন যেন কখনো না আসে কোনো ক্যাম্পাসে। আমরা আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে একাত্ম ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। নারীদেরকে অনেক বুলিং, অনেক স্ল্যাশ শেমিং, অনেক কিছু সহ্য করতে হয়, আর তার উপরে সে যদি হয় নির্যাতিত একজন নারী। এজন্য একটা বেসিক এডুকেশন তো মেয়েদের থাকা উচিত। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। দর্শক, স্বাগত জানাচ্ছি মানব জমিনের বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমাদের সাথে যে অতিথি আছেন তাকে আমি পরিচয় করিয়ে দিব না, আজকে ঠিক তার কাছেই শুনবো তার গল্প এবং কি বিশেষ কারণে আজকে আমরা তার সাথে যুক্ত হয়েছি সেটি জানবো। নরিন আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আসলে আমি যেরকমটি বলছিলাম যে আমার দর্শকদের জন্য আসলে বলবেন যে ঠিক কি বিশেষ কারণে আপনার সাথে যুক্ত হয়েছি এবং আপনার পরিচয়টি আপনি বলবেন। আমি জান্নাতুল নওরিন উর্মি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির, এবং আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং একই সাথে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনে ইংলিশ ল পড়ছি, ভুঁইয়া একাডেমি আমার বাংলাদেশ রিজনাল ক্যাম্পাস। এই আর আমার সাথে যুক্ত হওয়ার কারণ, আমি রিসেন্টলি একটা একাডেমিক ফেলোশিপ পেয়েছি শ্রীলঙ্কাতে, কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সেজন্য এখানে আসলে আমাকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আমাকে নমিনেট করেছে। দীর্ঘ সময় আমার পলিটিক্যাল, নন পলিটিক্যাল অর্গানাইজেশনাল স্কিল, কাজের স্কিল, আমার রিসার্চ ওয়ার্ক, আমার লিডারশিপ কোয়ালিটি, এই সব জিনিসগুলোকে অনেকগুলো প্যারামিটার আমাদের থাকে, এই প্যারামিটারগুলোর উপরে জাজ করে আমাকে এই সুযোগটা দেয়া হয়েছে। আমার প্রোফাইল আমি পাঠাই বিভিন্ন স্টেপের মাধ্যমে, এটাকে জাজ করার পরে আমাকে ফেলোশিপের জন্য নমিনেট করা হয়। এবং এই ফেলোশিপটা পাওয়ার কারণে যেটা হচ্ছে যে আমি তো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, এবং এটি রাজনৈতিক নারী নেতৃত্ব সহ বিভিন্ন প্ল্যাটফর্মের যারা হচ্ছে উম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, তারা তাদের 16টা দেশ এখানে কাজ করছে একসাথে। তো বিভিন্ন দেশের নারীরা এখানে আসবে, একটা প্ল্যাটফর্ম শেয়ার করবে, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, এবং তারা তাদের এক্সপিরিয়েন্স, তাদের সার্কামস্ট্যান্স, তাদের কি কি বাধা অবস্টেকেলগুলো আছে সেগুলো নিয়ে আলাপ করবে, সেগুলো সমাধান খুঁজবে, এবং তারা তার দেশে ফিরে গিয়ে এই যে অভিজ্ঞতাটা তাদের দেশের নারীদের এম্পাওয়ারমেন্টের জন্য, ওয়েলবিংয়ের জন্য, গুড নেটওয়ার্কিং এবং তাদের লিডারশিপ কোয়ালিটি এনহ্যান্সের জন্য কাজ করবে, যেন তাদের দেশের নারীরা আরও বেশি রাজনৈতিক সচেতন, সেফ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে নির্বাচনমুখী নারীদেরকে করার জন্য কাজ করবে। আপনি জানেন হয়তোবা যে বাংলাদেশে 52% ভোটার হচ্ছে নারী। সেখানে আমরা যখন জনপ্রতিনিধির জায়গায় যাই তখন আমাদেরকে তৃণমূল পর্যায়ে প্রচুর চোট খেতে হয়। নারী লিডারশিপের বিভিন্ন চ্যালেঞ্জেস থাকে যেগুলোকে তারা পার করে আসতে পারে না, সেটা ইকোনমিক হোক, সোশ্যাল হোক, বা নিজস্ব মনস্তান্ত্রিক হোক। এই জায়গাগুলো নিয়ে কাজ করাটাই হচ্ছে আমার লক্ষ্য। এই যে আমরা দেখছি যে রাজনীতি করছেন, পাশাপাশি পড়াশোনা করছেন, রাজনীতির পাশাপাশি আসলে কি কি চ্যালেঞ্জ আপনার মোকাবেলা করতে হয়, এবং একজন নারী হিসেবে রাজনীতি এবং পড়াশোনায় এই একাডেমিক প্রোফাইলটা তৈরি করতে আপনার আসলে পেছনের গল্পটা আসলে শুনতে চাই যে কিভাবে আপনি এটি ম্যানেজ করেছেন। আসলে পড়াশোনা তো প্রতিটা মানুষেরই করা উচিত, প্রতিটা মেয়েরই করা উচিত, এবং নিজেকে আপনার বাবা মা ভাই কিংবা আপনার পরিবারের পুরুষেরা যতটাই সলভেন্ট হোক, তারপরও নিজের দায়িত্ব যেন নিজে নিতে পারি যে কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে। এজন্য একটা বেসিক এডুকেশন তো মেয়েদের থাকা উচিত। আমার পরিবার, ছোটোবেলা থেকে আমি খুব স্ট্রিক্ট পরিবারে বড় হয়েছি। আমার মা এখনও আমার পড়াশোনার জন্য একটা শহর পরিবর্তন করেছে। আমাকে 2020 সালে ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোপানোর পরে আমার মা শুধুমাত্র আমার পড়াশোনার জন্য তার অফিস থেকে ট্রান্সফার নেয়, ঢাকায় শিফট হয়। আমাকে শহর চেঞ্জ করতে হয়, কারণ আমি নারী নির্যাতনের মামলার ভিকটিম। সেখান থেকে যেটা সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে যে এখানে তো ভিকটিম ব্লেমিং হয় বাংলাদেশে। তো সেখান থেকে আমাকে আমার শহর পরিবর্তন করতে হয়, আমাকে আমার পড়াশোনার ইনস্টিটিউট পরিবর্তন করতে হয়। পরবর্তীতে ইংলিশে অনার্স করে এখন প্রায় মাস্টার্স করছি। তো এই জিনিসগুলো তো ফেস করতে হয়েছে। আর প্রতিটা চড়াই উতরাইয়ের সাথে আমরা নতুন কিছু শিখি। আমার দল আমার পরিবার রাজনৈতিক ছিল, কিন্তু আসলে আমার নিজের জার্নিটা তো আমার সম্পূর্ণ একার।
সেখানে আমার দল আমাকে প্রচুর সাপোর্ট করেছে। তারা সবসময় আমাকে এরকম অর্গানাইজেশনাল ওয়ার্ক, যে ছোটোবেলা থেকে আমার ব্যাকগ্রাউন্ড ডিবেটের ছিল, বিভিন্ন সংগঠনের ছিল, আমি সামাজিক সংগঠন করতাম। তো আমার এই প্রোফাইলগুলো যেন রাজনীতি করতে আসার পরেও বেঁচে থাকে, সেই ফ্যাসিজমের সেই প্রতিকূল পরিবেশও আমার দল আমাকে সুযোগ দিত। এবং রেগুলার, আপনি জানবেন যে অনার্সের রেগুলার পড়াশোনা, আমি ভুঁইয়া একাডেমিতে ইংলিশ ল পড়ছি স্টিল নাও। তো আমাদের তো রেগুলার ক্লাস করতে হয়, কিন্তু আমার সংগঠন সবসময় আমাকে এই স্পেসটা দিয়েছে যে প্রোগ্রাম থাকুক, যাই থাকুক, আমার যেন ক্লাস পরীক্ষায় কখনো অবস্টিকেল না হয়। আমি পরীক্ষার সময় ছুটি নিয়েছি আমার সংগঠনের কাছ থেকে, এবং আমিও চেষ্টা করেছি হরতাল হোক, বিক্ষোভ হোক, সারাদিন ব্যাপী প্রোগ্রাম হোক। আজও আমি একটু আগে একটা প্রোগ্রাম করে এসেছি। আমার যেন রেগুলার কাজগুলোর মধ্যেই একটা রাজনীতি এবং রেগুলার কাজগুলোর মধ্যেই পড়াশোনা, দুইটাই আমার ইমানি দায়িত্ব। এইভাবে চেষ্টা করেই আসলে এসেছি। আর ছোটোবেলা থেকে সায়েন্সে ছিলাম, ওখানে সাধারণত প্লাস গোল্ডেন প্লাস পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার ওই অভ্যস্ততার জায়গাটা ছিল। আর সবচেয়ে বড় সাপোর্টিভের জায়গা হচ্ছে আমার বাবা মা, ভাই বোন, পরিবার। একটা নারীর জন্য তার পরিবার যদি সাপোর্টিভ না হয়, সে কোনোভাবেই এগুলো করতে পারবে না। আগে আপনার ঘর সাপোর্টিভ হতে হবে, তাহলে আপনার সোসাইটি ওই বলয়ের সাথেই সাপোর্ট করবে। সো মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য আমাদের রাজনৈতিক নারীদেরকে অনেক বুলিং, অনেক স্ল্যাশ শেমিং, অনেক কিছু সহ্য করতে হয়। আর তার উপরে সে যদি হয় নির্যাতিত একজন নারী, সেখানে পরিবারের সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ হয়। এবং পরবর্তী জীবনেও যদি কোনো নারীকে, সে যে প্রফেশনেই হোক, কেরিয়ারে ভালো করতে হলে ফ্যামিলিতে যে মানুষরা থাকে, সেটা ফাদার, ব্রাদার, হাজব্যান্ড, এদেরকে সাপোর্টিভ হতে হয়, পজিটিভ মাইন্ডেড মানুষ হতে হয়। এবং পলিটিক্সকে আমি সবসময় প্রফেশনালিজমের দৃষ্টিতে দেখি। এটা আমার কাছে একটা 9টা 5টার দায়িত্বর মতো, যে আমার একটা পদ আছে, আমার দায়িত্ব, আমাকে প্রোগ্রামে যেতে হবে সফল করে, আবার আমার একটা পরিবেশ আছে, আমাকে ওখানে ফিরে আসতে হবে, সেখানে পড়তে বসতে হবে, সেখানে আমার ফ্যামিলি দায়িত্ব আছে। সো এই জিনিসগুলোকে ফ্রেম করে করলে, একটা জিনিসের মধ্যে পুরো হার্টেডলি ডুবে গেলাম, বাকি সব কিছু ছেড়ে দিলাম, এটা না করলে দীর্ঘ সময় সে কাজগুলোকে ব্যালেন্স করা যায়। ছাত্র রাজনীতির বিষয়ে একটু আসি, ঠিক আছে? 5 আগস্টের আগেই যেতে চাই। জুলাই আন্দোলনের সময় আমরা দেখলাম যে অভূতপূর্ব একটি ঐক্য সবার ভিতরে বিরাজ করছে। ছাত্রদল, ছাত্র শিবির, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিল তাদের ভেতরেই একটা অভূতপূর্ব ঐক্য দেখেছি। কিন্তু ঠিক 5 আগস্টের পরে আমরা দেখলাম যে আস্তে আস্তে সেই ঐক্যগুলো আসলে বিনষ্টের পক্ষে যাচ্ছে, বা সেই একে অন্য থেকে দূরত্ব সৃষ্টি হচ্ছে। এই জায়গা থেকে বলতে চাই, ছাত্র রাজনীতি কি আসলে বিভাজনের, নাকি ছাত্র রাজনীতি একতার বার্তা দিতে পারে? কি মনে করেন আপনি? ছাত্র রাজনীতি বাংলাদেশে তো গণতন্ত্রে তো বিভাজন শব্দটা ঠিক না, বিভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকবে। আমরা এখনও ফ্যাসিবাদ বিরোধী যারা ছাত্র সংগঠন আছি, আমরা একাত্মই আছি। আমরা আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে একাত্ম ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। কিন্তু আমাদের যেহেতু ভিন্ন মত, ভিন্ন আদর্শ, আমাদের কাজ করার জায়গা আলাদা, আমাদের দলীয় মতাদর্শ আলাদা, সিদ্ধান্ত গ্রহণের জায়গা আলাদা, রাজনৈতিক প্যাটার্নও আলাদা। তাই আমরা ভিন্ন চিন্তাভাবনার জায়গায় দাঁড়িয়ে আছি, যেটাকে বিভেদ মনে হচ্ছে। আপনি যদি আওয়ামী লীগের আমলের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মানে ছাত্রলীগের বাইরে কোনো সংগঠন ঢুকতে পারতো না, তাদেরকে মারা হতো, সেটা যে সংগঠনই হোক। সেখান থেকে আজকে আমরা সব সংগঠন একসাথে কাজ করছি, আমরা আলোচনা করছি, আমরা ডিবেট করছি, আমরা পলিটিক্যাল পার্লামেন্টারি ডিবেট করছি, আমরা এক একজন পলিটিক্যাল নেগোসিয়েটর হিসেবে কাজ করছি, আমরা পলিটিক্যাল ডিপ্লোম্যাট প্রায়। সেই জায়গাটায় যে এসেছি, এটাই তো 5 আগস্টের আমাদের প্রাপ্তি। গণতন্ত্র তো এরকমেরই হবে। আর ভিন্ন মতের জায়গা হবে, কিন্তু সেই ভিন্ন মত যেন কখনো সন্ত্রাস, কখনো অরাজকতা কিংবা প্রাণঘাতী না হয়। আমি নওরিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি, আমাকে কুপিয়ে পরীক্ষার হল থেকে বের করা হয়েছে, এরকম নওরিন যেন কখনো না আসে কোনো ক্যাম্পাসে। এই স্বপ্ন আমার আরও বহু বন্ধুদের উপরে নির্যাতনের শিকার হয়েছে, তারা রিমান্ডে থেকেছে, আমরা জেল খেটেছি। ছাত্র রাজনীতি যেন এই জায়গায় না যায়। আমাদের ডিবেট হবে, পার্লামেন্টারি ডিবেট, আমরা স্টুডেন্ট পার্লামেন্টে ডিবেট করব, আমরা সামনাসামনি একজন আরেকজনকে বলবো, ডিবাং করবো একজন একজনের যুক্তিকে। এটাই তো রাজনীতি থেকে চাওয়া, এবং এটাই একতা, এটাই গণতন্ত্রের চর্চা। আপনি যতক্ষণ পর্যন্ত এই চর্চায় থাকতে পারবেন, আপনি গণতন্ত্রকে প্রিভেইল করবেন, রুল অফ লকে প্রিভেইল করবেন। আপনি যদি এই চর্চায় না থাকেন,
তাহলে বুঝতে হবে যে ছাত্র রাজনীতি আবারও হুমকির মুখে পড়ছে। 5 আগস্টের পরে আমরা দেখলাম যে আসলে তরুণ সমাজ যারা আসলে ফেসবুকে দেখতাম যে লিখত যে আই হেট পলিটিক্স, তারা আসলে রাজনীতিতে হঠাৎ করে তাদের আগ্রহ বাড়ছে এবং তারা রাজনীতিতে সংযুক্ত হতে চাচ্ছেন। আপনি রাজনীতি করেন, পাশাপাশি পড়াশোনা করেন এবং একাডেমিক একটি খুব ভালো প্রোফাইল আপনার আছে। যারা পড়াশোনার পাশাপাশি রাজনীতি করতে চায় তাদের উদ্দেশ্যে আসলে আপনার পরামর্শ কী থাকবে? আসলে আমাদের মানে ব্যক্তিগত চিন্তার জায়গা এটা যতটা বিকশিত হবে, আপনি যত শিল্প সংস্কৃতি, আপনি যতটা সাহিত্য, যত বেশি আন্তর্জাতিক পলিটিক্স এবং নিজের যার যে ধর্ম সেই ধর্মের আদর্শিক চিন্তাটাকে ধারণ করবেন, আপনি বেটার পারসন হবেন। আপনি যতটা বেটার পারসন হবেন, আপনি আপনার ফ্যামিলির জন্য, আপনার সোসাইটির জন্য বেটার সার্ভ করবেন। আর আপনি যখন আপনার আশপাশের মানুষের জন্য ভালো হবেন, আপনি দেশের জন্য ভালো হবেন, আপনি অ্যাজ আ লিডার ভালো হবেন। লিডারশিপ ইজ নট অ্যাবাউট যে আপনি শুধুমাত্র রাজনীতি করবেন, আমরা যেমন রাজপথে রাজনীতি করি এটাই লিডারশিপ না। আপনি দেখবেন যে 5 আগস্টে বিভিন্ন প্রফেশনের মানুষরা রাস্তায় নেমে আসছে, বিভিন্ন প্রফেশনাল মানুষরা। আপনাকে নৈতিকতার জায়গাটা অনেক বেশি চর্চা করতে হবে। পলিটিক্স যে বলাই করুক, পেশাজীবীদেরও রাজনীতি আছে, আমার মা পেশাজীবীদের রাজনীতি করেছে, বাবা অ্যাডভোকেটদের পলিটিক্স করছে এখন। যে যেখানেই রাজনীতি করুক তার ওইখানে দেশের কথা ভাবে সততার কথার জায়গাটা ঠিক রেখে, ওই যে জিয়াউর রহমানের কথা অনুযায়ী আমি রাজনীতিকে কঠিন করে ফেলবো। আর সব কিছুর উপরে হচ্ছে দেশ, দলের থেকে দেশ বড়, ব্যক্তির থেকে দল বড়। তো আপনি একটু অন্যের স্বার্থটাকে সামনে রাখেন না, একটা ফ্রেমে বাঁচেন, একটা নির্দিষ্ট টাইমিংয়ে বাঁচেন এবং চেষ্টা করেন যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ হব, আমি কারো উপরে বোঝা হব না এবং আমার অবস্থান থেকে সুনাগরিক হিসাবে দায়িত্ব কি আপনার অবস্থানের কাজটা আপনি যদি ঠিকভাবে পারেন। আপনি জার্নালিস্ট, আপনি যদি সত্যিকে আনেন মানুষের সামনে, দ্যাটস এনাফ। আমি পলিটিশিয়ান, আমি স্টুডেন্ট পলিটিশিয়ান, আমি ছাত্রদের সুবিধা অসুবিধা এবং ছাত্রকেন্দ্রিক রাজনীতি করব, এটাই আমার দেশকে সুন্দর করবে। 5 আগস্টের আগে যে রাজনীতি দেখছি, মানুষজন আই হেট পলিটিক্স বলতো, দে আর নট হেটিং পলিটিক্স, দে আর হেটিং আওয়ামী লীগ, ফ্যাসিজম অ্যান্ড শেখ হাসিনা। বাট পলিটিক্স অনেক মেসমারাইজিং সুন্দর একটা জিনিস, যেটা সব জায়গায় থাকে, সেটা ওয়ার্ড থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত হোক, আমাদের মাঝখানে পর্যন্ত হোক, পলিটিক্স সবসময় সুন্দর। এবং যদি এটা সুন্দর মানসিকতার মানুষের হাতে থাকে, এটা সমাজের জন্য অনেক বেশি প্রোডাক্টিভ। এই মেসেজটাকে নিয়ে কাজ করাটাই হচ্ছে আমার লক্ষ্য। এবং পলিটিক্স হতে হবে মানুষের জন্য। আপনি মানুষকে অ্যাড্রেস করে কাজ করেন, পলিটিক্স আপনি আপনার কাছে চলে আসবে। এটার জন্য আলাদাভাবে করতে হবে না। শুধুমাত্র রাজপথে, আমরা যারা রাজপথে প্রোগ্রাম করছি, এটা এক রকমের পলিটিক্স, কিন্তু এর বাইরেও আপনি স্টুডেন্ট, আপনি আপনার জায়গায় আপনার টেবিলে বসে খোদার দিকে তাকিয়ে আপনার পড়াশোনা করুন, আপনি সেখান থেকে একটা সৎ মানুষ হন, আপনার দায়িত্বটা ঠিকমতো পালন করেন, নিজের জায়গা থেকে সোসাইটিতে ইনপুট করেন, দ্যাট অলসো আ গুড পলিটিক্স। আপনি একজন ভালো ভোটার হন, আপনি সৎ যোগ্য ব্যক্তিকে চুজ করেন, আপনি কোনো প্রকারে ম্যানিপুলেটিভ হইয়েন না যে আপনার শহরের জন্য ভালো, আপনি রাজনৈতিক সচেতন ভোটার হন, দ্যাট অলসো আ গুড পলিটিক্স। দর্শক, আমরা এতক্ষণ আলাপ করছিলাম নওরিনের সাথে, যিনি রাজনীতি করেন এবং পাশাপাশি পড়াশোনাও করেন। রাজনীতির পাশাপাশি তার পড়াশোনার একটি বড় একাডেমিক প্রোফাইল রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইউনাইটেড নেশন উইমেন ফেলোশিপে তিনি শ্রীলঙ্কায় আমন্ত্রিত হয়েছেন। দর্শক, দীর্ঘক্ষণ এই সাক্ষাৎকারটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি পারভেজ এবং আপনারা দেখছিলেন মানবজমিন, কারো তাবেদারি করে না।